বোনেদেরকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার রাখি পূর্ণিমার দিন, মনটা ভীষণ খারাপ, কেন আমি আমার হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে বাজে 7:10। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। সকল ছোট ছোট ভাই আর বোনেদেরকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দিদি বোন সবাই হাতে রাখি পরো। আমার ছেলে তো চলে গেছে দিদির কাছে রাখি পড়তে, সেই কালকে গেছিলাম, তো শুক্রবার 2-2:30টার দিকে বেরিয়ে গেছে। আর আমি তো এখন যেতেই পারলাম না। আজকে আমার রাখি পূর্ণিমার দিন, মনটা ভীষণ খারাপ, কেন আমি আমার ভাই থাকতেও কিন্তু ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারলাম না এই বছর, জানো তো। আমাদের তোমরা তো জানো আমার ছোট্ট কুচকে একটা ভগবানের আশীর্বাদে আমাকে ভাই পাঠিয়েছে। ভাইয়ের জন্য না প্রত্যেকটা বছর এই আজকের দিন, ভাই ফোটার দিনকে প্রচুর কষ্ট পাই, প্রচুর কান্নাকাটি করি। তো রাখি পড়াতে যেতে পারলাম না। তো খুব চেয়েছিলাম মনে প্রাণে যে মেয়ের যেন ছেলে হয়, তাকে যেন আমি নিজের ভাই রাখি পূর্ণিমা ভাই ফোঁটা দিয়ে যেন নিজের মনের আশাটা মেটাতে পারি। তো ভগবান কি কোথাও না কোথায় গিয়ে যেন কথাটা শুনেছিল, মন থেকে বলা কথা তো ভগবানের কান পর্যন্ত ঠিকই পৌঁছে, জানো। আমার ছোট্ট ভাই দিয়েছে, কিন্তু এই বছর রাখিটা পড়াতে যেতে পারলাম না। মনটা ভীষণ খারাপ কালকে থেকে। দেবনাথ বাবু আগের বছর মনে বাড়ি ছিল, কি কারণে জানি না, সেই সময় যেতে পেরেছিলাম। ছেলে আর আমি একসাথেই গেছিলাম, জানো, সব পুজো টুজো দিয়ে একটু বেলা করেই গেছিলাম। কিন্তু কালকে আমার ছেলে তো চলে গেছে দিদির কাছে, আগের দিন থাকে, কারণ ও একদম যাওয়া হয় না, তো কালকে ছুটি ছিল বলে দুদিন একটু সময় পাবে। আর আজকে বিকালেই চলে আসবে রাখি টাকি পড়ার পর। কি করবো, এই যে 4টে রাখি দেবনাথ বাবু কালকে ঠাকুরের একটু ফুল আনতে গেছিল, আর এই 4টে রাখি পছন্দ করে নিয়েছে। আমার ঠাকুরকে তো আমি প্রত্যেক বছর রাখি পড়াই। যখন আমার পুজো শোনা হয়নি তখন তো আমার ঠাকুরকেই পড়িয়ে আসছে। আমার ওই বাড়িতে রাধা গোবিন্দকে পড়াতাম, কিন্তু এখানে আমার ঠাকুরকে পড়িয়ে আর একটা রাখি আমার পুজো শোনার জন্য ঠাকুরের কাছে দিয়ে রাখবো, যখন আসবে তখন ওকে পড়িয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। মনাকে তাও জিজ্ঞেস করেছি, মনা বলে মা ওইভাবে করো, আর ও গেলে তখন পড়িয়ে দিও। এই তো সামনে আসবে, আবার যদি আমি যাই আমি নিয়ে চলে যাবো রাখিটা। দুবার রাখি পড়িয়েছিলাম, জানো, মনে হচ্ছে আমার। একবার যখন পুজো শোনা হলো তখন আতর ছিল না কি ছিল আমার অতটা খেয়াল নেই, ছোট্ট একটা ছোটা ভীম রাখি কিনেছিলাম ওর জন্য। আর তোমার আগের বছর আমি ফুলের রাখি নিয়ে গেছিলাম। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। কিন্তু পড়াতেই পারিনি, খুব কষ্ট করে একটু হাতে দিয়েছিলাম। তোমরা তো জানো কিরকম চিৎকার পারে কোনো কিছু অনুষ্ঠান, কোনো কিছু শঙ্খ শাক ঠাক বাজালে। তা তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছে যে হ্যাঁ দিদিভাই এরকম বাচ্চা আমিও দেখেছি, এরকম করে ওর মানে বড় হলে নাকি খুব ভালো হয়ে যায়। জানি না, যা হোক ভগবান যেটা করবে ভালোই করবে। তো চলো আজকে রাখি পূর্ণিমার ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। শুধু একটা সুতোর ধারণা, কিন্তু এটা ভাইয়েদের দাদাদের কিন্তু রক্ষা কবচ বলতে পারো। এটা মন থেকে বোনেরা তাদের হাতে বাঁধে না, দেখবে অনেকটাই সুরক্ষা পাওয়া যায়। মন থেকে মারলে অনেক কিছু, না মারলে কিছুই না, সেটা তোমরা জানো। তা চলো পুজোটা শুরু করে দিই। 7:10 হয়ে গেছে, এই দেখো 7:10। ঠাকুর মন্দিরে এসে আগে প্রদীপ, আগে ধূপ, তারপর একটু গঙ্গার জল ছিটিয়ে নিয়ে তারপরে কিন্তু পুজোটা শুরু করবো। তাহলে না আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে। গঙ্গার জলটা আগে ছিটিয়ে নিয়ে নিজের গায়ে আর চারপাশে গঙ্গার জল দিয়ে দেবো। ধূপটা জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে আমি যেটা দিই প্রত্যেক দিন একটা করে কর্পূর, তাহলে দেখবে আরো ভালো লাগবে, চারিপাশটাই যেন অন্যরকম লাগবে। এই কর্পূরটা দিলে তোমরা কিন্তু ধুনো চাইলে এর চারি সাইড দিয়ে কিন্তু একটু করে ধুনোও দিতে পারো। এটা মাঝে মাঝে কিন্তু আমি এরকম দিই। এটা ভালো মতন জ্বলে গেছে, এটা আস্তে আস্তে জ্বলতে থাকবে। আর কর্পূরের গন্ধটা না সারা ঘরেই যেন একদম মামা করবে। এবার পুজোটা শুরু করি, থালাটা রেডি করে নেবো আমার এই তারা মার জন্য, আর তোমার গণেশ ঠাকুরের জন্য জবা ফুলের মালা। শ্রাবণ মাস চলছে, ফুল টুল খুব মানে পাওয়া যাচ্ছে, খুব দামে বিক্রি হচ্ছে। আর তোমার কি বলতো অল্প পাওয়া যাচ্ছে, যেটুকু পেয়েছে কাল রাত্রেবেলা গিয়ে সেটুকু এনে। সকালে যেতে গেলে আমার একটু সময় লাগে।
পুজো দিতে গেলে সাজি ভর্তি ফুল না হলে ভালো লাগে বলো তো থালা সাজাতে? তাও অল্প ফুল তো, ওই জন্য আমি একটু থালাটা রেডি করে নিলাম, তাহলে দেখতেও ভালো লাগবে আর বেশি বেশিও মনে হবে। তা ফুলের থালাটা রেডি করে নিয়ে, ফুলের থালাটা রেডি করার পরে ওর ওপরেই আমি রাখিগুলো দেখো রেখে দিলাম। দেখতে কি ভালো লাগছে না? ঠাকুর ঘরে এসে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে ফুলের থালা রেডি করে পাশে যেই কর্পূরের ধুনোটা জ্বলছে না, ওটাই না মনটা একদম অন্যরকম করে দিল, জানো তো। ভীষণ ভালো লাগছে, মনটা ভীষণ পবিত্র হয়ে গেল। এমনিতেই সকাল থেকে ভীষণ মনটা খারাপ পুজো শোনার জন্য। যতই মন খারাপ থাকুক আর যাই থাকুক, ঠাকুর ঘরটা হচ্ছে এমন একটা জায়গা না, সেখানে আসলে দেবে তো সব কিছু তুমি ভুলে যাবে, আর মনটাও যেন অন্যরকম হয়ে যায়, খুব আনন্দ লাগে। ওই জন্য আমি সবসময়ের জন্য যত সকালবেলা ঘুম থেকে উঠে, সবসময় তো সবার ভালো লাগে না, আমি এসেই কিন্তু এই কাজগুলো করি, তাহলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। ঠাকুর দেওয়ার প্রতি না একটা আগ্রহ জন্মায় আর ভীষণ ভালোও লাগে। সময়ের, বললাম না তোমাদের, ঠাকুর মন্দিরে আসলে সময়ের কোনো জ্ঞানই থাকে না। তারপর দেখো পুজোর থালাটা যে রেডি করেছি, ওর মধ্যে আমি গঙ্গার জল, গোলাপ জল, একটু অঘরু আর একটু চন্দন দিয়ে একদম পুরো রেডি করে নিলাম, যাতে আমাকে আমার ঠাকুরকে পড়াতেও সুবিধা হবে, আমার কাজটাও একটু গুছানো হয়ে গেল, আর হাতের কাছে সমস্ত কিছু আমি পেয়েও গেলাম। আমি কিন্তু এইভাবেই সমস্ত পুজোর কাজগুলো আগে থেকে সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে ধীরে ধীরে একা করি, কেন একার হাতে সব কিছু করতে হয় তো, ওই জন্য একটু গুছিয়ে টুছিয়ে করলে না আমার সময়টা একটু মানে বাঁচে আর কি বলতে গেলে। এমনিতেই সকাল থেকে উঠলেই সংসারের হাজারটা কাজ থাকে জানো, এইটার পরে ওইটা, ওইটার পরে ওইটা, মানে কোনটা করবো আর কোনটা রেখে দেবো সেটাই বুঝতে পারি না, সবটাই তো করতে হবে। তোমরা রাখি পূর্ণিমার দিনকে কে কিভাবে পুজোটা দিচ্ছ বাড়িতে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ঠাকুরকে দেখো চন্দনের তিলক পরিয়ে দিয়ে এবার ফুলমালাগুলো পরবো। দেখো এখন যদি আমি চন্দন লাগিয়ে লাগিয়ে পরতাম তাহলে আমার অনেকটা সময় লাগতো, ওই জন্য সময়টা আমি ওইখানে দিই, যাতে আমার সমস্ত গুছানো থাকে, সব কিছু দিয়ে ঠাকুরকে যেন পরাতে লাগে। একটা একটা মালার মধ্যে এক একটা চন্দন লাগাতে গেলে অনেকটাই সময় লাগবে। সংসারের কাজগুলো তো আমাকে করতে হবে, তাই না? প্রথমেই কিন্তু আমার আসনে যে বসে আছে ছোট্ট গোপুসোনা, তাকে দেখো রাখি পরিয়ে দেবো। গোপুসোনা, আমার হাত হাত দাও, তোমার হাত দাও, পরিয়ে দিই তোমার রাখি। তোমাদের মধ্যে এক বোন আমাকে কমেন্ট করেছে, কিছুদিন আগেই করেছে, বোনের নামটা আমি নিতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত আমি। কি বলতো, কমেন্টের মধ্যে কমেন্ট আসে না, আমি না ঠিক খুঁজে পাই না, জানো তো। যাই হোক, যদি তুমি ভিডিওটা দেখে থাকো তোমার নামটা আরেকবার জানিও, আমি অবশ্যই নেব। আর তুমি বলেছিলে না তোমার সিংহাসনে যদি গোপাল থাকতো না একদম কমপ্লিট লাগতো, দেখো আমার সিংহাসনে ছোট্ট একটা গোপু বসে আছে। কিন্তু এই গোপু সোনারকে দেখছো না, এই গোপু সোনার নিয়ে কিন্তু অনেক ঘটনা আছে, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তা গোপু সোনার ছোট্ট সদস্যকে কিন্তু আগেই আমি একটু রাখিটা পরিয়ে দিলাম, আর ঠাকুরকে বলছি যে তুমি এতদিন আমাকে যেভাবে রক্ষা করে এসছো, বাকি জীবনটা তুমি এইভাবেই রক্ষা করেই। গোপু সোনাকে দেখো আমার রাখি পরানো হয়ে গেছে, এবার গণপতি বাপ্পাকে রাখি পরাবো, মানে যাদের যাদের পরানো যাবে তাদের তাদের এই রাখি পরিয়ে দেবো। তা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এটা নিজের অভিজ্ঞতা দিয়েই বলছি। জানি তোমরা সবাই সবটাই জানো, তা সত্ত্বেও নিজে যেটা বলি, নিজে যেটা করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্যই বলা। ভগবানের কাছে যখন আমরা পুজো দিতে যাই, ঘরে বলো আর যে কোনো মন্দিরে বাইরে যখন আমরা পুজো দিতে যাই, যে কোনো তীর্থস্থানে যাই, সেখানে কিন্তু আমরা ভগবানের জন্য যাই না, যাই হচ্ছে নিজেদের স্বার্থের জন্য। এটা আমার চাইতে হবে ভগবানের পুজো দিলেই মানে আমরা ওটা পেয়ে যাব, এরকম মনোভাব নিয়েই কিন্তু আমরা ভগবানের কাছে পুজো দিতে যাই। ভগবান আমাকে এটা করিয়ে দাও, ভগবান আমাকে সেটা দাও, আমার চাকরি পাই দাও, আমার ভালো যেন বর হয়, সব কিছু কিন্তু আর্জি নিয়ে আমরা ভগবানের কাছে যাই। কিন্তু ভগবানকে কিন্তু আমরা কখনো জিজ্ঞেস করি না ভগবান তুমি কেমন আছো। যে পৃথিবীর সৃষ্টিকর্তা, পুরো পৃথিবীর দায়িত্ব হচ্ছে তার কাঁধে, কিন্তু তাকে আমরা কখনো জিজ্ঞেস করি না ভগবান তুমি কেমন আছো। এতগুলো কথা বললাম, হয়তো তোমাদের খারাপও লাগতে পারে, হয়তো তোমাদের ভালোও লাগতে পারে। তাও যদি তোমাদের কোনো কিছু খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা কি ভাবো এটা নিয়ে অবশ্যই আমাকে সেটাও জানিও। তা দেখো সবাইকে রাখি পরানোর পরে আমি একটা রাখি নিয়ে গণপতি বাপ্পাকে তো পরিয়ে দিলাম, আর হাতটা কি সুন্দর লাগছে তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর গণপতি বাপ্পার কাছে আরেকটা রাখি আমি রেখে দিলাম পুচু সোনাকে, ওটা পরে এসে পরাবো বলে ভগবানের চরণে রাখলাম, আশীর্বাদ যাতে ওখানে ওর মধ্যে দেয়, যাতে আমার পুচু সোনা ভালো থাকে, সুস্থ থাকে। যখন আমি যাব, যখন আসবে পুচু সোনা, তখন ওই রাখিটা গণপতি বাপ্পার চরণ থেকে তুলে আমি ওকে পরিয়ে দেবো। আরেকটা রাখি কিন্তু আমার বাবা লোকনাথকেও পরিয়ে দিয়েছি, কেন মেয়েরা কিন্তু বাবাকেও পরাতে পারে, কেন বাবা কিন্তু সারা জীবন মেয়েকে দেখে রাখে, সেই জন্য আমি বাবাকেও পরিয়ে দিলাম। দেখো পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। তোমরা রাখি পূর্ণিমার পুজো মানে কিভাবে বাড়িতে দাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু নিত্য যেরকম পুজো দিই সেইভাবেই পুজোটা দেওয়ার চেষ্টা করি।
ভগবান যেদিন যেটুকু জোগাড় করে দেন সেইটুকুর মধ্যেই তাকে দেওয়ার চেষ্টা করি। তা ভগবানের ওপরে তো আর আমি যেতে পারবো না, মানে উনি কোন দিন কার কাছে কি চাইছে সেটা একমাত্র উনিই বলতে পারবেন। তো চলো, যা হয়েছে ভালোই হয়েছে, আর যা হবে ভালো, আশীর্বাদ থাকলে সবই ঠিকঠাক হবে। তো চলো। এই দেখো, নিজের জন্য একটু চা করে নিয়ে এসেছি। কালকে সারাদিন চা খাইনি, আজকে একটুখানি চা নিয়ে বসলাম। ছেলে তো বাড়িতে নেই, দিদি বাড়িতে রয়েছে, বিকালে আসবে। কি রান্না করব জানি না, নিজে দুজনের জন্য। চাটা খেয়ে নিই, কি কি রান্না করব না রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, চা খাওয়ার পরে একটু ভিডিওর কাজ ছিল, সেগুলো করে নিই। চা খাওয়ার পরে নিজে একটু ব্রেকফাস্ট করবো, মানে ঠাকুরের পুজোর যে দিয়েছিলাম সেই ফল প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপরও দেখি এখন ঠিক 11টা বাজে খিদে পাচ্ছে। তাই দেখো, আটা চাউমিন ছিল আর সোয়াবিন একসাথে একটু সেদ্ধ করে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো নিরামিষ চাউমিনটা বানাবো। এখানে একটু গাজর, ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা, ব্যাস। এই দুপুরে রান্না করবো হচ্ছে পার্শে মাছ। পার্শে মাছগুলো কালকে নিয়ে এসেছি, এটা হলুদ নুন লঙ্কার গুঁড়ো আমি একটু মাখিয়ে রেখেছি। এখনো কিন্তু পূর্ণিমা ছাড়িনি, পূর্ণিমা রয়েছে, 2টোর সময় পূর্ণিমা ছাড়বে। তখন ভাবছি মাছটা রান্না করে তারপরে আমরা মাছের ঝোল দিয়ে ভাত টাত দিলেও খাবো। আর এখন তো নিরামিষ চাউমিন বানিয়ে নিই চলো। পূর্ণিমাতে সবাই মাছ মাংস খায়, রাখি পূর্ণিমাতে, এখন ধরো একটু নিরামিষ চাউমিন বানিয়ে নিই চলো, পরে রাখি পূর্ণিমা, ভাইফোঁটা, এগুলো তো ভাই বোনের দিন। ওরা তো জুটিয়ে খাওয়া দাওয়া করবে, ঘুরবে ফিরবে, আনন্দ করবে, এটাই তো, তাই না? কিন্তু ওই যে পূর্ণিমা ঘরে একটুখানি পুজো দিয়েছি বলে ওই জন্য এই বেলাটা, মানে পূর্ণিমা না ছাড়া পর্যন্ত মাছটা খাবো না। ওই জন্য ভাবলাম পূর্ণিমা 2টোর সময় ছেড়ে যাবে, তারপরেই মাছের ঝোলটা রান্না করে তারপরে দুজনের গরম গরম ভাত খেয়ে নেবো, ব্যাস। আর কিছু করব না। ওই বেলা বাবু আসলে তারপরে দেখা যাবে কি কি রান্না করি না করি। তাই দেখো, নিরামিষ চাউমিন বানানোর জন্য কড়াইটা গরম হলো, ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে একটু ফোড়নে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা তেলে পড়লি না দারুণ একটা গন্ধ ছাড়ে। তারপরে আদা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে গাজর কেটে রেখেছিলাম, হাফ গাজর লম্বা লম্বা করে, সেটাকে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে, যেই ভাজা হয়ে এসছে অল্প, তারপরে ক্যাপসিকাম কেটে রেখেছি হাফ, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করার পরে আমি যে সোয়াবিন আর তোমার আটা চাউমিনটা সেদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আগেই কিন্তু আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম ভাজার সময়, জানো তো, ওই জন্য নুনটা দিলাম না। তারপর একটু নাড়াচাড়া করে, চাউমিন তার বেশি ভাজার প্রয়োজন পড়ে না, ওপর থেকে আবার একটু গোলমরিচও দিয়ে দিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়, জানো তো। তা দেখো, আমার কিন্তু চাউমিনটা হয়ে গেছে। 2টো জায়গায় বাড়ছি কেন বলো তো, একটা প্লেটের মধ্যে নিজের জন্য নিলাম, আর একটা ছেলে বা দেবনাথবাবু দুজনের জন্য কিন্তু আমি একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দিই। চাউমিন করে নিয়ে এসেছি আর একটু রেখেও দিলাম। বাবু যদি চলে আসে ও তাড়াতাড়ি খেয়ে নেবে, নাইলে দেবনাথবাবু খেয়ে নেবে। আমি অল্প একটু নিয়েছি। দারুণ হয়েছে। আদা, তারপর কাঁচা লঙ্কা, গোলমরিচের যে গন্ধটা আসছে না, ব্যাপক লাগছে। ডিম দিয়ে, চিকেন দিয়ে যেরকম চাউমিনের একরকম স্বাদ, এইটা কিন্তু একটু অন্যরকম স্বাদ, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো, খাওয়া দাওয়া করে অনেকটা কাজ আছে, সেটা করতে হবে। অনেকদিন যাবো করা হয়নি, জানো তো। রান্না তো পরে করবো, অত খাওয়ার তাড়া নেই। চলো খেয়ে নিই। ব্রেকফাস্ট খেয়ে একদম সময় নষ্ট না করে আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি। তোমাদেরকে তো দেখালাম কতটা ময়লা, কতটা নোংরা হয়েছে। তো অনেক দিন যাবৎ করা হয়নি, জানো তো। আজ করি কাল করি বলে অনেকটা লেট হয়ে গেল। রান্নাঘরের জায়গাটা একটু কম বলে ওই জন্য এই জায়গাটা আমার আলাদা করে কাচের বাসন রাখার জন্য এই র্যাকটা করা হয়েছিল মাইক্রোওভেনের নিচে। তা সমস্ত ডিনার সেটের বাসন, তারপরে তোমার কাচের কন্টেনার, কাচের বোল, সমস্ত কিছু কাচের যা যা বাসন আছে সবটাই কিন্তু আমি ওখানে সাজিয়ে গুছিয়ে রাখি। তা বাসনগুলো বার করার পরে দেখতে পেলাম মানে স্যামের লোমে না ভরে গেছে বাসনগুলো, জানো তো। ওইগুলো এইভাবে রাখা যাবে না, পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে রাখতে হবে।
আর কাচের বাসন সমস্ত ডিনার সেটের এত বড় বড় বাসন পরিষ্কার করে রাখতে গেলে এগুলো কিন্তু রেগুলার করা তো কাজ না, এগুলো হয়তো সপ্তাহ বা 15 দিনে কিন্তু আমরা সবাই কিন্তু এই কাজগুলো করি। তোমরা যদি এগুলো রোজ করো বা সপ্তাহে কি 15 দিনে করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমার একটু সুবিধা হয়। এই কাজগুলো তো সবসময় করার মতন না, মানে প্রত্যেক দিন এগুলো বার করলাম পরিষ্কার করলাম, সেটা করতে গেলে সংসারে বাকি কাজগুলো আর করতেই পারবো না। সংসারে তো হাজার রকমের কাজ থাকে, এইগুলো তো তার মধ্যে, তাই না? এইগুলো সপ্তাহে 15 দিন একটু ঝেড়ে মুছে পরিষ্কার করলাম, কিন্তু বার করে দেখলাম প্রচুর ময়লা হয়ে গেছে বাসনগুলো, এগুলো তো সবসময় ব্যবহারও করি না, এগুলো একটু তোলা তোলা থাকে। যখন কিছু ধরো রান্না বান্না করলাম ভালো মন্দ, তখন একটু কাচের জিনিসে রাখলে দেখতে ভালো লাগে। তা দেখো বাসনগুলো সমস্ত কিছু বাইরে বার করে নিয়ে ভেতরটা আমি মগের মধ্যে একটা লিকুইড গুলে নিয়েছি, ওদিকে বালতিতে জলও নিয়ে নিয়েছি। ভেতরটা তো মানে সানমাইকার দিয়ে কাজ করো তো বেশি জল দেওয়া যায় না, ওই জন্য শুকনো করে করে লিকুইডটার মধ্যে দিচ্ছি। তারপর ভেতরটা মুছে পরিষ্কার করে নিয়ে একটু কিছুক্ষণ রেখে দিই। ভেতরটা ওই লিকুইডটা দিয়ে পরিষ্কার করার পরে কিছুক্ষণের জন্য ওটা রেখে দিলাম, দিয়ে বাইরের কাজটা দেখো কি ময়লা হয়েছে। এবার বাইরেটা একটু পরিষ্কার করে নিলাম। লিকুইডের মধ্যে আমি একটা পাতলা যে নরম যে কসবাইটগুলো আছে সেটা নিয়ে নিয়েছি। এবার এগুলো ভালো করে ডলে পরিষ্কার করে নিলে তারপরে কিন্তু দেখো বালতির মধ্যে জল আর ন্যাকড়া ভালো করে চিপড়ে নিয়ে তারপরে কিন্তু ওগুলো মুছে পরিষ্কার করে নেবো। এইভাবেই কিন্তু আমি পরিষ্কার করি। তা চলো এক এক করে পরিষ্কার করে এই বাসনগুলো আবার ধুয়ে মুছে তারপরে কিন্তু আমাকে রাখতে হবে। ওইভাবে কিন্তু একদমই রাখতে পারবো না। ভাবছি কাচের বাসনগুলো জলে না ধুয়ে বালতির মধ্যে ন্যাকড়া চুপি চুপি ধুলেই মনে হয় বেশি সুবিধা হবে, কেন এখন এত সময় আমার নেই যে পরিষ্কার করার মতন। তা চলো মোছামুছির কাজ কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছি, বাইরে ভেতরে সবটাই মুছে নিয়েছি। তারপরে জলটা চেঞ্জ করে বালতিতে আরও কিছুটা ভালো জল এনে তারপরে দেখো ওই ন্যাকড়া ভিজিয়ে কিন্তু ডিনার সেটগুলো আমি ওইভাবে রেখে দেবো গুছিয়ে। এখন যদি ওই কাচের সমস্ত বাসন আমি বেসিনে নিয়ে গিয়ে ধুই না, মানে ওর মধ্যে যে কটা ভাঙবো আর কটা থাকবে আসতো তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য ওই রিস্ক নিলাম না, ভালো করে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। যখন ব্যবহার করব তখনই মেজে নিয়ে কিছু ব্যবহার করলেই হবে। আর তো অনেক কাচের বাসন কিনতে ইচ্ছা করে জানো তো দোকানে গেলে, কিন্তু রাখার মতন সেরকম জায়গা নেই বলে বেশি কিছু কেনাও হচ্ছে না আমার। জায়গার জিনিস জায়গায় কিন্তু গুছিয়ে রেখে দিলাম। কেমন লাগছে সবকিছু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বেলা 1টা হয়ে গেছে, এখনো কিন্তু রান্না বান্না কিচ্ছু বসাতে পারিনি। মানে ওই একটা জিনিস পরিষ্কার করতে গিয়ে আজকে আমার অনেকটা বেলা হয়ে গেল জানো তো। মানে আমি ভাবছিলাম এগুলো সমস্ত কিছু পরিষ্কার করবো, কিন্তু একদিনে এতগুলো সম্ভব না। অতগুলো ডিনার সেট, কাচের বাসন, যা যা রয়েছে কন্টেনার, শুকনো কাপড়, ভিজে কাপড়, সমস্ত কিছু দিয়ে মুছে টুছে সব রাখতে এতটা বেলা হয়ে গেল। মানে এতটা মানে ময়লা হয়ে গেছে না সত্যি, পরিষ্কার করতে গিয়ে আমার কালঘাম ছুটে যাওয়ার মতো জানো তো। বাড়িতে ডগ থাকলে না মানে প্রত্যেক দিনই যদি তুমি সবকিছু ঝাড়া মোছা পরিষ্কার করতে পারো, তাহলে যদি তোমার ঘরটা পরিষ্কার থাকে, না এলে এক সপ্তাহ গেলে না সেই ঘরের কোনো রকম আর কিছু মানে দেখতে পারবে না, মানে নিজেই তাকাতে পারবে না। চারিদিক শুধু হেয়ার ফল হচ্ছে ওর, যেগুলো সেই হেয়ার হয়েছে আর তোমার ড্যান্ড্রাফ করছে, পুরো ঘর এরকম মোটা চটা ময়লা পড়ে যাচ্ছে জানো তো। মানে আমি না একা পারছি না, আমি পুরো হিমশিম খেয়ে যাচ্ছি এই পুরো এত বড় ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে জানো তো। চলো রান্না পার্শে মাছটা শুধু একটু ঝাল করে নেবো, আর কিছুই করবো না, কেন দুজনে খাবো তো, অত কিছু দরকার। আর পেট তো আমার ভরাই রয়েছে, খাওয়া দাওয়া করতে কোনো ইচ্ছাই করছে না। রান্না করে রেখে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেবো। পার্শে মাছগুলো দেখো একটু ভেজে নেবো, আর পার্শে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার সর্ষের তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেবো। আজকে ইচ্ছা ছিল পার্শে মাছের একটু ঝাল বানাবো, কিন্তু না, আজকে আর সর্ষে পোস্ত কিছুই আমার বাড়তে ইচ্ছা করছে না। আজকে একটু কালো জিরে আর একটা মতন আলু দিয়েছি, ধনেপাতা টমেটো দিয়ে একটু হালকা হালকা মানে তেল তেল মতন ঝোল থাকে না সেরকম একটু বানাবো, একদম পাতলা ঝোল বানাবো না। তা দেখো কড়াইয়ের মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি একটু কালো জিরে আর একটা পাতলা পাতলা করে আলু কেটেছিলাম সেটাকে দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটা গোটা টমেটো দিয়ে দিলাম। তারপরে জলের মধ্যে একটা মশলা রেডি করেছি, মশলার মধ্যে কিছুই না, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আর একটু হলুদ আর একটু নুন জলে গুলে নিয়ে দিয়ে দিয়েছিলাম। ওই হলুদ জলের মধ্যে একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তাই জন্য কালারটা এতটা সুন্দর এসছে। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।